বসে আছি আর ভাবছি আগামী দিনগুলো কেমন হতে চলেছে। সব কি কাল রাতের স্বপ্নের মতো হবে, নাকি মেয়েটা আমাকে অনেক ভালোবাসবে? না, কাল রাতের কথা মনে পড়লেই আবেগে চোখ দিয়ে আদা ছটাক নোনা পানি বেরিয়ে পড়ল। মাথার উপর যেন স্পষ্ট আকাশ দেখতে পাচ্ছি। ওহ, আকাশ তো সবসময় মাথার উপরেই থাকে। কিছুক্ষণ পরে কারো ডাকে হুঁশ ফিরল। কিরে ভাইয়া, একা একা এখানে কি করলি? শুন, তোর জন্য বিড়ালটা সেই কখন থেকে বসে আছে। ফাইজলামো করিস আমার সাথে? বিড়াল আমার জন্য বসে থাকবে কেন? আরে গাধারাম, এ বিড়াল সে বিড়াল না, এই বিড়াল হলো। থাক, আপনাকে আর পাটনামো করতে হবে না, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাচ্ছেন। তাহলে যাও, বিড়ালটা মারো আর রাজ্যটা জয় করো। ভাইরে, আমারও তো মন চাচ্ছে যে বিড়ালটা মারি, কিন্তু বিড়াল মারার পরে যে আমি শেষ হয়ে যাবো রে ভাই। ভাইয়া, তুমি দুর্বল নাকি? জোর নাই ওইখানে? বললাম কি আর ও বুঝলো কি? এমনি কি বলে আজকালকার পোলাপান হওয়ার পরে থেকে এক একটা পিস হয়। আমি ভাবছি পা টেপা বাসন মাজা, টয়লেট পরিষ্কার করার কথা, আর ও খাড়াই কতদূর চলে গেছে। আগে যখন আমরাও ওগুলোর বিজ্ঞাপন দেখতাম তখন ভাবতাম বেলুনের বিজ্ঞাপন, আর এখনকার পোলাপান প্যান্থারের নাম শুনলে চিতাবাঘ মনে করে না, অন্য কিছু মনে করে। হায় রে যুগ, এদের সকলকে এক একটা নোবেল দেওয়া উচিত। আমি ওর দিকে রাগীভাবে তাকাতেই ও দৌড়ে চলে গেল। বাসর ঘরে বসে আছে রিয়া। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম বাসর ঘরের দিকে। বিড়ালটা মারলে আমার খেলা শেষ, সব রাজত্ব চলে যাবে রিয়ার কাছে। যেই আমি কোনো কিছুতেই ভয় পেতাম না, সেই আমি যেন ভয়ে ভয়ে এক পা দু পা করে এগোচ্ছি বাসর ঘরের দিকে। বারবার শুধু রাতের স্বপ্নটার কথা মনে হচ্ছে। স্বপ্নটা কি সত্যি হতে চলেছে? না না, ভয় পেলে চলবে না। পুরুষ মানুষের আবার কিসের ভয়? হাঁটতে হাঁটতে আমার দরজার কাছে চলে আসলাম। যেই দরজাটা ধাক্কা দিতে যাব, অমনি বুকটা ধুকধুক করে উঠল। ধুর, পুরুষ মানুষ এত ভয় পেলে চলে নাকি? বুকে 3 কেজি সাহস জুগিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে ফেললাম। ভিতরে ঢুকে তো আমি অবাক। রিয়া মাথায় এক হাত ঘোমটা টেনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আমি যে রুমের মধ্যে প্রবেশ করেছি সেটা রিয়া ঠিক বুঝতে পেরেছে। ভয়ে ভয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। রিয়ার সামনে গিয়ে যে দাঁড়াতেই মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বসা থেকে উঠে এসে আমার পা দুটো ছুঁয়ে সালাম করে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কি অজু আছে? জি আছে, তোমার? জি আমারও আছে। তাহলে চলুন 2 রাকাত নামাজ আদায় করে নিই দুজনে। তারপর দুজন একসাথে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে রিয়া গিয়ে আবারও ঘুমটা টেনে খাটের উপর গিয়ে বসলো। আর এদিকে আমি ভাবছি এখন কি হতে চলেছে। রিয়াও কেমন যেন আমাকে আপনি আপনি বলে ডাকছে। যে মেয়েটা আমাকে তুই করে ডাকতো সে এখন আপনি বলে ডাকছে। বিষয়টা কেমন যেন সুবিধাজনক মনে হলো না। এত শত না ভেবে আমিও খাটের উপর গিয়ে রিয়ার সামনে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে ওর মুখের উপর থেকে ঘোমটাটা সরালাম। এই প্রথম বাসর ঘরের মধ্যে রিয়াকে দেখলাম, একদম পরী, যেন আমার সামনে বসে আছে। ওর দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে ও বলল, কি দেখেন অমন করে? পরী? কি? না কিছু না। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি বলে ডাকছো কেন? আপনি তো আমার স্বামী। ভাবি বলেছেন স্বামীকে নাকি আপনি বলে ডাকতে হয়। তা তোমার ভাবি কি তোমার ভাইয়াকে আপনি বলে ডাকেন? কই না তো, ভাবি তো ভাইয়াকে তুমি বলেই ডাকে। তাহলে তুমি কেন আপনি বলে ডাকছো? তাই তো। আমরা এই বিষয়ে আর কথা না বলি, চলো বিড়াল মারার কাজটা সেরে ফেলি। চলো। আমি রিয়াকে আর কিছু বলতে না দিয়ে ওর চুলে নাক ঘষতে শুরু করলাম। নাক ডুবিয়ে ওর চুলের সুবাস নিলাম খানিকক্ষণ। ও বারবার কেঁপে উঠছিল। ওর পিঠের দিকে ঘাড়ের মাঝ বরাবর চুমু খেলাম। ওর হাতের ভাঁজে নিজের হাতটি রেখে ওর লজ্জাত্মক শিহরণ আমাকে মাতাল করে তুলছিল। ওর সারা শরীরে পাগলের মতো করে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম। পরে ওকে কোলে তুলে নিলাম। পাগলিটা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। ওকে বিছানার উপর আস্তে করে শুইয়ে দিলাম। ওর চোখের দিকে তাকালাম, যেখানে লেখা ছিল, তুমি আমাকে সুখের শেষ ঠিকানাটা দেখিয়ে দিলে। আমিও আস্তে করে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, আমি তোমায় নিয়ে একটা সুখের সাগর পাড়ি দিতে যাচ্ছি, যাবে আমার সাথে? ও শুধু আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। পরে ওর হাতের ভাঁজের মাঝে আমার হাতটা আটকে রেখে বিছানায় চেপে ধরলাম। কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিলাম। ও শুধু মুখটা উপরে তুলে কিস করতে চাইছিল। পরে ওর গলায় একটা চুমু খেয়ে দুজনে চলে গেলাম। স্বামী আর স্ত্রীর সবচেয়ে
ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে। সেই সুখের রাজ্যে যাওয়ার সময় কখন যে রিয়ার হাতটা ছেড়ে দিছি আমার খেয়াল নেই। ও তার 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করছিল আর চোখ দিয়ে রিয়ার পানি পড়ছিল। আমি জানি যে এটা যেমন ওর কষ্টের তেমন আনন্দেরও। আমার পিঠের কয়েকটা জায়গায় ওর বড় নখগুলো দিয়ে আছড়ে দিয়েছিল তখন। তাতে কি ওর ভালোবাসার কাছে সামান্য নখের আঁচড় কিছু না। পরে আমি ওর উপর শুয়ে আছি, দুজনের কারো গায়ে কাপড় নেই। এক অজানা সুখের সাগর থেকে যেন দুজন ঘুরে আসলাম। 5 বছর পর আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওর নাম রেখেছি আলিয়া। মেয়েটা খুব ঝোঁকডুটে, একদম ওর আম্মুর মতো। দুষ্টু বটে, ঠিক আমার মতো। যেমন দুষ্টুমি করে ঠিক তেমনই ঝগড়া করে, তবে আমার সাথে অতটা ঝগড়া করে না। রিয়ার সাথে বেশি সময় ঝগড়া করে। মা মেয়ের ঝগড়া দেখি আর সেই লেভেলের হাসি, একদম প্রাণ খুলে হাসি। আম্মু আমুতি তোলো। দেখছিস না কি করছি? রান্না করছি, দেখতে পাচ্ছিস না? আম্মু তুমি আমারে বকো কেন? তুমি তো পতা। আমি তো পচাই। এই বাড়িতে তো শুধু তুই আর তোর আব্বু ভালো, তাই না? আপু আপু তো ভালোই। আপু আমাকে ততলে দিনে দেয়। মামনি, তোমার আম্মু অনেক পচা, তাই না? হি আম্মু পতা, আম্মু পতা। আমি পচা না, ঠিক আছে? দেখা যাবে কে পচা আর কে ভালো। তাতে দুইজনের একজনকেও আমার কাছে শুতে দিব না। তখন যেন এই পচা আম্মু আর পচা বউটার কাছে না আসা হয়। এই দেখছো মামনি, তোমার আম্মুর কি রাগ দেখছো? একটু দুষ্টমিও করা যাবে না তোমার আম্মুর সাথে? করা তো যাবেই না। আব্বু আম্মু আমারে একটা ভাই এনে দাও না, আমি ওলটাতে তেলবো। ঠিক আছে মামনি, এনে দিব। ওই রিয়া, চলো না আলিয়ার জন্য একটা ভাই নিয়ে আসি। আজি, তোমার সবসময় শুধু দুষ্টুমি, তাই না? দুষ্টু ছেলে কোথাকার। বউ, এই দুষ্ট ছেলে দুষ্টমি আজ রাতে আবার তোমাকে দেখাবো, কেমন? আমিও দেখতে চাই তুমি কেমন দুষ্টু, জানো। অনুমতি যখন পেয়ে গেলাম তাহলে আর চিন্তা কিসের? আমিও রাতের অপেক্ষায় বসে আছি আমার মেয়ের ভাইকে আনার জন্য। আপনারা এখন আসতে পারেন, আমার লজ্জা করে। ধন্যবাদ।